আমরা দেখব আজকে কমন ভার্ব এবং পজিটিভ ভার্ব কি এবং কমন এবং পজিটিভ ভার্ব চেনার উপায়গুলো কি। সো কমন ভার্ব এবং পজিটিভ ভার্ব চেনার উপায় খুব ছোট্ট করে আমরা সহজেই অল্প সময়ের মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করছি। সো প্রথমেই আমি কিছু এক্সাম্পল আপনাদের জন্য দেখাই। এই এক্সাম্পলগুলোর উপর আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই। এই এক্সাম্পলগুলো দেখলে আমরা অনেকটা বুঝে যাব যে কমন ভার্ব এবং পজিটিভ ভার্ব কি। সো আমি এখানে জাস্ট বাংলাটা একটু বলি। কমন কথাটার বাংলা জানি হচ্ছে আমরা সাধারণ, কমনের বাংলাটা জানি হচ্ছে সাধারণ, রাইট? তো সাধারণ কিছু ভার্ব, আর পজিটিভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, তাই না? প্রযোজক। আচ্ছা, এখন দেখেন এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো পার্থক্য কি আগে বুঝতে হবে। এই ভার্বগুলো আসছে কোথা থেকে? এই ভার্বগুলো আসছে হলো ট্রানজিটিভ ভার্ব থেকে। ট্রানজিটিভ ভার্ব মানে হলো যে ভার্বের অবজেক্ট থাকবে, যে ভার্বের অবজেক্ট থাকবে। সো অবজেক্ট সহ যে ভার্বগুলো, যেমন 1 নম্বর উদাহরণের অবজেক্ট হচ্ছে রাইস, 2 নম্বর উদাহরণের অবজেক্ট হচ্ছে দ্য চাইল্ড, 3 নম্বর উদাহরণ অবজেক্ট হচ্ছে ইংলিশ, 4 নম্বর উদাহরণের অবজেক্ট হচ্ছে ইংলিশ অথবা স্টুডেন্টস। আচ্ছা দেখেন, এখন এই যে অবজেক্টগুলো আছে, এই অবজেক্ট থাকা অবস্থায় এই ট্রানজিটিভ ভার্বগুলোকে আবার আমরা দুটি ভাগ করে অথবা একাধিক নামেও ডাকতে পারি। সো এইখানে সংজ্ঞাটা হচ্ছে কমন ভার্ব আর পজিটিভ ভার্বের তুলনাটা কি। তুলনাটা শুধু এইটুকু মাথায় রাখলেই হবে, যেই ভার্বের এই যে যেই ট্রানজিটিভ ভার্বের, এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব কারণ সবগুলোর অবজেক্ট আছে। তো সংজ্ঞাটা হচ্ছে যে ট্রানজিটিভ ভার্বের কাজ, যে ট্রানজিটিভ ভার্বের কাজ অবজেক্ট দ্বারা না হয়ে বরং সাবজেক্ট দ্বারাই হবে। সোজা কথা, যে ট্রানজিটিভ ভার্বের কাজ সাবজেক্ট নিজেই সম্পাদন করবে সেটি হচ্ছে কমন ভার্ব, আর যে ট্রানজিটিভ ভার্বের কাজ সাবজেক্ট নিজে করবে না, অবজেক্ট দ্বারা সম্পূর্ণ হবে, সেটার নাম হলো পজিটিভ ভার্ব। সো আমরা একটু পার্থক্যটা বুঝি। যেমন এখানে যদি বলি মাদার ইটস রাইস, তো এখানে খাওয়ার কাজটা কে করে? এই রাইস অবজেক্ট খায় নাকি মাদার খায়? তার মানে সাবজেক্টের কর্তা যে মাদার, খাওয়ার কাজটা সে নিজেই করছে। অতএব এখানকার এই ইট ভার্বটার নাম হলো কমন ভার্ব। ইট ভার্বটার নাম হলো কমন ভার্ব। আচ্ছা, এই সেন্টেন্সে মাদার ফিডস দ্য চাইল্ড, মা কাকে খাওয়াচ্ছে? শিশুকে খাওয়াচ্ছে। সো খাওয়ার অ্যাকচুয়াল কাজটা এটা কি মা করছে নাকি মা অন্যের সাহায্যে খাওয়ার কাজটা করিয়ে নিচ্ছে? সেটাকে চাইল্ড। তাহলে মূলত খাচ্ছে কি সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। তার মানে বোঝা গেল এইখানকার ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করছে না, বরং পরিপূর্ণ বা ফিল আপ হচ্ছে অবজেক্ট দ্বারা। অতএব এই ভার্বটার নাম হবে হলো পজিটিভ ভার্ব, এইটার নাম হবে পজিটিভ ভার্ব। ঠিক আছে? তার মানে যে ভার্বের কাজটা, প্রকৃত কাজটা অবজেক্ট দ্বারা সম্পূর্ণ হয় কিন্তু সাবজেক্টের সাহায্য আছে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ভার্বগুলোকে বলবো পজিটিভ ভার্ব। নিচের উদাহরণ, আই লার্ন ইংলিশ ডেইলি, আমি প্রতিদিন ইংরেজি শিখি। ভালো কথা। এখানে শেখার কাজটা কে করছে? সাবজেক্ট নিজেই করছে, আই। অতএব এই ভার্বটার নাম হলো কমন ভার্ব। পরেরটা দেখেন, আই টিচ ইংলিশ, হ্যাঁ আমি শিক্ষা দিচ্ছি কিন্তু ইংলিশটা প্রকৃতপক্ষে শিখছে কারা? স্টুডেন্টসরা। তাহলে এই শেখার কাজটা মানে শেখানোর কাজটা যেটা, এই লার্ন মানে নিজে শেখা, আর টিচ মানে হলো শিক্ষা দেওয়া অন্যকে। সো এখানে এই টিচ মানে শিক্ষা যে দিচ্ছে, সেই শিক্ষাটা প্রকৃতপক্ষে কার সাহায্যে দিচ্ছে বা কাকে দিচ্ছে? স্টুডেন্টকে। মানে প্রকৃতপক্ষে শিক্ষা গ্রহণটা কে করছে? স্টুডেন্ট করছে। অতএব এখানে এই টিচ ভার্বের কাজটা যেহেতু অবজেক্ট দ্বারা সম্পন্ন হচ্ছে, অতএব এই টিচ ভার্বটার নাম হলো পজিটিভ ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি সেটা হচ্ছে যে ভার্বের কাজ সাবজেক্ট নিজেই একা একা কমপ্লিট করবে সেটা হলো কমন ভার্ব, আর যখন সাবজেক্ট যে ভার্বের কাজ অবজেক্টকে দিয়ে করিয়ে নেবে সেটার নাম হলো পজিটিভ ভার্ব। ছোট্ট করে জাস্ট এই সংজ্ঞাটুকু শিখলেই যথেষ্ট। এবার আসেন আমরা এখান থেকে কিছু উদাহরণ প্র্যাকটিসের জন্য যাব। 1 নম্বর উদাহরণ। 1 নম্বরে বলছে যে হি ডিড ইট, হিয়ার ডিড, এখানে ডিড কি? দেখেন প্রশ্নটা আসছিল পরীক্ষায়। হি ডিড ইট, এখানে ডিডটা কি? হি ডিড ইট, এখানে ডিড কি? সে এটা করলো। এই যে কোনো কাজ করার কাজ সাবজেক্ট নিজেই করেছে, তার মানে সাবজেক্ট নিজের দ্বারা যখন সম্পূর্ণ হয়েছে তখন এই ভার্বটার নাম হবে হলো ওই যে কমন ভার্ব। বুঝতেছেন তো? 2 নাম্বারটা উত্তর। নাজিমউদ্দিন, তো আনসার হচ্ছে 2। আর বাকিগুলো আনসার হবে না। রিফ্লেক্সিভ ভার্ব নেই, পজিটিভ ভার্ব হতে হলে অবজেক্ট দ্বারা কাজ হতো, এটাও না। প্রোভার্বস তো প্রোভার্বসই। 2 নাম্বার প্রশ্নে যাই আমরা। হ্যাঁ, 2 নম্বর বলছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে খাওয়াই। সো এখানে কি হবে? দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন অফ আমি তোমাকে খাওয়াই। সো এইটা ট্রান্সলেশন, তার মানে আমাদের কিন্তু ট্রান্সলেশন রিলেটেড কোশ্চেনও এই পজিটিভ ভার্ব থেকে আসবে এবং লাগবে।
সো আমি তোমাকে খাওয়াই, এটা কি আমি নিজে খাচ্ছি না সে অন্যকে খাওয়াচ্ছে? সো এটার উত্তর কি হবে? খুবই সিম্পল। এটা দেখেন কিন্তু নিবন্ধনে আসা একবার প্রশ্ন, তারপরে এইটিউতে আসা প্রশ্ন কিন্তু এগুলো। সো এটার অ্যান্সারটা হবে হচ্ছে আমি তোমাকে খাওয়াই, ফিড ইউ, আই ফিড ইউ। আর এটা হলো পাস্ট টেন্স, আমাদের পাস্ট টেন্স লাগবে না যেহেতু খাওয়াই প্রেজেন্ট টেন্স, উত্তরটা হচ্ছে এই নাম্বার। সো এখানে পজিটিভের ব্যবহার হচ্ছে, আমি খাওয়াই কাকে? তোমাকে। আসলে খাওয়ার প্রকৃত কাজটা বা ফিডের কাজটা হচ্ছে ইউ এর সাহায্যে সম্পন্ন হচ্ছে, অতএব এখানে এই ফিড হলো একটা পজিটিভ ভার্ব। ওকে, এই হলো আমরা কমন ভার্ব এবং পজিটিভ ভার্বের এক্সাম্পল সহ একটু জাস্ট বেসিকটা শিখে নিলাম। ভালো লাগলে বরাবরের মতো শেয়ার করে রাখতে হবে। ওকে, এখন দেখব কমন ভার্ব এবং পজিটিভ ভার্বের কিছু এক্সাম্পল লিস্ট। এমন কিছু ভার্ব রয়েছে পৃথিবীতে যাদের পজিটিভ ভার্বের রূপ আছে। সো এই লিস্টটা আমাদের একটু জানতে হবে, কারণ এই লিস্টটা যদি জানেন তাহলে আপনি এই লিস্টের আদলে অনেকগুলো প্রশ্ন সলভ করতে পারবেন। সো আমরা চলে যাই লিস্টে, কমন ভার্ব এবং পজিটিভ ভার্বের একটা লিস্ট। এই যে আমি প্রথমে আপনাদের লিস্টটা নিজে দেখাবো, পরে কিন্তু এই লিস্টের উপরে প্র্যাকটিস রাখবো শূন্যস্থান আকারে। সো এই লিস্টটা যাদের কাছে প্রয়োজন, অবশ্যই সবারই প্রয়োজন, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন অথবা একটু এক্ষুনি লিখে নেন যারা খাতায় লিখছেন। কমন ভার্ব ইট, কেন? কারণ হচ্ছে ইট মানে হচ্ছে নিজে খাওয়া। আপনি এগুলোর সামনে সাবজেক্ট আই দিলেই চিন্তা করতে পারবেন, আই ইট মানে আমি খাই, আই ফিড মানে আমি খাওয়াই, তাই না? তার মানে ফিড মানে খাওয়ানো। সেমভাবে তার মানে ইট হচ্ছে কমন ভার্ব যার কাজ সাবজেক্ট নিজে করবে, আর এই ইটের পজিটিভ একটা রূপ রয়েছে সেটার নাম হলো ফিড। সো এরকমভাবে আমরা ভার্বগুলো একটু শিখে নিই দ্রুত। লার্ন মানে নিজে শেখা, টিচ মানে হলো অন্যকে শেখানো। ভালো করে জোড়ায় জোড়ায় পড়ে নেবেন। লাই মানে থাকা, LIE, লাই মানে নিজে কোথাও পড়ে থাকা। আর লে মানে হচ্ছে কোনো কিছু রাখা, মানে নিজে সেখানে রাখলেন না, কোনো বস্তুকে রাখলেন, মানে বস্তু সেখানে থাকলো। সি মানে দেখা, আর শো মানে হচ্ছে দেখানো। সি মানে নিজে নিজে দেখবেন, আই সি মানে আমি দেখি, আর আই শো মানে আমি অন্য কাউকে দেখাই। তো তাহলে সি ভার্বের পজিটিভ রূপ হচ্ছে শো। আবার উল্টো করে বললে শো ভার্বের কমন রূপ হচ্ছে সি। ভালো করে একটু শিখে নেবেন, খুব গুরুত্বপূর্ণ। সিট মানে নিজে বসা, আই সিট আমি বসি। আই সেট মানে আমি স্থাপন করি। দেখেন নিজে কোথায় বসা, আর সেট মানে বসানো বা অন্য কোনো কিছুকে স্থাপন করা। আমরা যদি একটা মেশিন কোথাও সেট করি তার মানে কি ওখানে আমি নিজে সেট হয়ে গেলাম নাকি মেশিনকে সেট করালাম, মানে মেশিন সেট হলো। সো বিষয়টা হচ্ছে এগুলোকে বলবো কমন ভার্ব, আর এটা হলো পজিটিভ ভার্ব। ওয়াক, ওয়াক মানে নিজে হাঁটা, ধরেন আমি হাঁটি, আই ওয়াক। আর এই ওয়াকের সেমভাবে হাঁটানো অর্থে ব্যবহার করা যেতে পারে। ওয়াক মানে নিজে হাঁটা, আবার ওয়াক মানে হচ্ছে কাউকে হাঁটানো। তার মানে এইটা কমন পজিটিভ সেম রূপ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এরকম আরও কিছু উদাহরণ দেখি, তারপর প্র্যাকটিসে যাব। রাইজ মানে কি? রাইজ মানে হচ্ছে উঠা, রাইজ, রাইজ, RIAC বানানটা খেয়াল করতে হবে। আর এখানে আছে রেইজ, RAIAC, এখানে একটা এ অতিরিক্ত আছে। রেইজ মানে হলো উঠানো, রেইজ মানে উঠানো, রাইজ মানে ওঠা, রেইজ মানে উঠানো। আচ্ছা, ডাইভ মানে হচ্ছে ডুব দেওয়া, আর ডিপ মানে হলো ডুবানো। এই ডাইভ মানে হচ্ছে যেমন বললাম আই ডাইভ মানে আমি নিজে ডুব দিই পানিতে, ডাইভ নিজে ডুব দিই। আর আই ডিপ মানে আমি অন্য কিছুকে ডুবাই। সো এটা হলো পজিটিভ রূপ, আর এটা হলো কমন ভার্বের রূপ। ওকে, নো মানে নিজে কিছু জানা, আই নো সামথিং আমি নিজে কিছু জানি। আর ইনফর্ম মানে অন্য কাউকে জানানো, আই ইনফর্ম অফ দ্য ম্যাটার টু দ্য পুলিশ। আচ্ছা, তার মানে আই ইনফর্ম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার। সো এখানে ইনফর্ম এটা হচ্ছে পজিটিভ রূপ, মানে অন্য কাউকে তথ্য জানানো। আর নো মানে হচ্ছে নিজেই কিছু জানা। সো এটা হচ্ছে কমন, ওটা হলো পজিটিভ। বিলিভ মানে হলো বিশ্বাস করা, নিজে বিশ্বাস করা, বিলিভ, বিলিভ মানে নিজে বিশ্বাস করা। আর কনভিন্স মানে হলো বিশ্বাস করানো, কনভিন্স মানে বিশ্বাস করানো, মানে অন্য কাউকে বিশ্বাস করানো, কনভিন্স। খুব গুরুত্বপূর্ণ দুটো শব্দ। বিলিভ মানে নিজে বিশ্বাস করা, আর কনভিন্স মানে অন্যকে বিশ্বাস করানো। রিমেম্বার মানে হচ্ছে মনে করা, আর রিমাইন্ড মানে হলো মনে করে দেওয়া বা কাউকে স্মরণ করে দেওয়া। সো এইটা হলো নিজে করা যেটা কমন ভার্ব, আর এটা হচ্ছে অন্যকে মনে করিয়ে দেওয়া, এটা হচ্ছে পজিটিভ ভার্ব। ক্লিয়ার? তার মানে এই ভার্বগুলোর দুটা করে রূপ পাওয়া যায়। পৃথিবীর সকল ভার্বের কিন্তু এরকম দুটি করে রূপ কখনো পাওয়া যাবে না বা পাওয়া যায় না। সো আসেন আমরা এখন এইগুলোর উপর একটা প্র্যাকটিস করি। শেষবার একটু দেখে নেন, আমরা এইগুলোর উপর প্র্যাকটিস করবো। রাইজ, রেইজ, ডাইভ, আর হচ্ছে ডিপ, এরপর নো, ইনফর্ম, বিলিভ, কনভিন্স, রিমেম্বার, রিমাইন্ড। ওকে, এখন আসেন প্র্যাকটিস টেস্ট করব, দেখি কে কোনটা লিখতে পারেন।
দেখেন দ্রুত বলতে হবে। ফিড মানে খাওয়ানো, এটা পজিটিভ। তাহলে এটার কমন কি ছিল? কমন কি ছিল? এটার কমন ছিল, দ্রুত আপনারা একটু চেষ্টা করেন, আমার আগে আগে আমিও আনসার করে দিয়ে যাচ্ছি। ফিড মানে খাওয়ানো, আর এটা হবে হলো ইট মানে খাওয়া। লার্ন মানে শেখা, টিচ মানে শেখানো। লাই মানে হচ্ছে থাকা, লাই মানে থাকা। আর এখানে কি ছিল? সি মানে দেখা, শো মানে হলো দেখানো। বলেন কি হবে? আচ্ছা, কিছু কিছু শূন্যস্থান দেওয়া হয়নি, একেবারে রয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, পরেরটা লাই মানে থাকা, আর এইটা হচ্ছে, এটা হবে লে, মোহাম্মদ হারুন। ঠিক আছে, নেক্সট পরের শূন্যস্থান। সিট মানে হলো বসা, মানে নিজে বসা। আর সেট, এটার পজিটিভ হবে সেট, দ্রুত লিখতে হবে। এরপরে ওয়াক, এটা হলো পজিটিভ রূপ, এটার কমন রূপও সেম সেম ছিল একটা, ওয়াক। রাইজ মানে হলো ওঠা, নিজে ওঠা। আর রেইজ মানে হলো অন্য কোনো কিছুকে উঠানো। ডিপ মানে ডুব দেওয়া, ডাইভ মানে ডুব দেওয়া, আর ডিপ মানে ডুবানো, দেওয়াই আছে। ইনফর্ম মানে জানানো, আর এখানে কি হবে? কমন ভার্ব হচ্ছে নো, নিজে জানা, রাইট। বিলিভ মানে বিশ্বাস করা, আর এটা কি হবে? কনভিন্স মানে কি? বিশ্বাস জন্মানো। রিমাইন্ড মানে মনে করে দেওয়া, আর এই পাশে কি হবে? কমন ভার্ব রিমেম্বার মানে হচ্ছে নিজে মনে করা। সো এটা হলো মনে করা, আর এটা হলো মনে করে দেওয়া। ওকে, এই হচ্ছে আপনারা জাস্ট কমন ভার্ব আর পজিটিভ ভার্বের লিস্টটা একটু দেখলেন। এখন এখান থেকে আমরা কয়েকটা উদাহরণ একটু দেখি, বোঝার চেষ্টা করি। বলেন 1 নম্বর প্রশ্নটা, মাই মাদার মেক্স মি টেক দ্য মেডিসিন। মা আমাকে ওষুধ খাওয়ায়, ভালো কথা। এখন এইখানে বলছে যে আন্ডারলাইন করা পোর্শনটা, এটা কোন ভার্ব? খুবই সহজ, যেহেতু আমরা পড়ছি এখন হচ্ছে পজিটিভ ভার্ব, তাহলে এটাকে তো অবশ্যই পজিটিভই বলবেন, কিছু করার নাই। ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে মাই মাদার মেক্স মি টেক। এইখানে দেখেন, এই যে মেক্স মি, এই মেক ভার্বের সাহায্যে টেক ভার্বটাকে পজিটিভে রূপান্তর তৈরি করা হয়েছে। এই কারণে আমরা এই মেক ভার্বটাকে পজিটিভ ভার্ব বলবো। কেন? এটা বাংলাটা কি দাঁড়াচ্ছে? যে মা আমাকে ওষুধ খাওয়ায়। আমরা এই স্ট্রাকচারে যাব আজকে, কিন্তু আপাতত জাস্ট একটু সিম্পলি ধারণা দিয়ে আগাচ্ছি। 2 নাম্বার, হি রেজড হিজ হ্যান্ড। সে তার হাত উঠালো। আচ্ছা, এইখানে দেখেন, সে তার হাত উঠালো, রেজড, রেইজ। সো অপশনে রয়েছে, এটা কি পজিটিভ ভার্ব? অপশনে কিন্তু কমন ভার্ব নাই, বেঁচে গেছেন আপনারা। যদি কমন ভার্ব থাকতো তাহলে কি আনসার হতো? একই কথা, পজিটিভ হবে। কেন? কারণ এখানে হি, সে উঠালো, কিন্তু আসলে উঠলোটাকে এই হ্যান্ড, কি উঠাইছিল? হ্যান্ড। আর আসলে তাহলে সে নিজে নিজে উপরে উঠে গেছে, নাকি হাতটাই উপরে উঠছে? তাহলে উপরে ওঠার কাজটা কিন্তু এই হি সাহায্য করেছে, প্রকৃতপক্ষে উঠেছে কে? হ্যান্ড। অতএব এটাকে বলা হবে পজিটিভ ভার্ব। এটাও হবে 2 নাম্বার পজিটিভ ভার্ব। নেক্সট 3 নাম্বার, ডিপ, ফিড, ফেল, রেইজ, সেট। এইগুলো আর কোন ধরনের ভার্ব? খুবই সহজ, আমরা একটু আগে দেখেছি, এগুলো সব হচ্ছে পজিটিভ ভার্ব। ডিপ, ফিড, ফেল, রাইজ, সেট, এগুলো সব হলো পজিটিভ ভার্ব। মানে হচ্ছে এগুলো অন্য কারো মাধ্যমে স্থাপিত হয়, এরকমটা বোঝায়। উত্তর হচ্ছে পজিটিভ ভার্ব, মানে এইটা। 4 নাম্বার, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ পজিটিভ ভার্ব। নিচের কোনটা পজিটিভ ভার্ব? 4 নাম্বার, এখানে পজিটিভ ভার্ব কোনটা? এখন দেখেন, এখানে কিন্তু কোনো রকম সেন্টেন্স দেওয়া নাই, নর্মালি শব্দগুলো দিয়ে বলেছে কোনটা পজিটিভ ভার্ব। তো সেটা কি করে বুঝবেন? হেল্প, ডু, হ্যাপেন, কজ, কজ। এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা হচ্ছে কজ, কজ। এই যে কজ, কজ মানে হচ্ছে কারণ দেখানো, মানে কারণ দেখানো, মানে অন্য কাউকে কজ বা কারণ শো করা, কারণ প্রদর্শন করা, এরকম। সো এটা হলো পজিটিভ। কেন? কারণ হচ্ছে কজ মানে হলো অন্যকে কোনো কারণ দেখানো। তার মানে হচ্ছে এখানে কজ মানে নিজে কারণ দেখাচ্ছে, কিন্তু আসলে কারণটা দেখবে কে? অন্য একজন, মানে ওই সি থেকে শো ভার্বের মতো আর কি। ঠিক আছে?
সো এটার উত্তর হচ্ছে ডি নাম্বার, সরি সি নাম্বার, সি, 4 উত্তর সি। হ্যাঁ, হেল্প এক জায়গাতে পজিটিভ হিসেবে আসবে, কিন্তু সেটা পজিটিভ তৈরিতে তো ব্যবহার হবে, কিন্তু হেল্প নিজে সরাসরি পজিটিভ না। ঠিক আছে, নেক্সট। ওকে, এই পর্যন্তই ক্লিয়ার। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা এখন শিখলাম হচ্ছে পজিটিভ ভার্ব আর কমন ভার্বের লিস্ট অফ ওয়ার্ডস। এখন আসেন, এখন দেখব পজিটিভ ভার্ব লেট, মেক, লিভ, হেল্প এগুলোর ব্যবহার। এইখানে একটু বানানটা ভুল আসছে, দুঃখিত। আচ্ছা আচ্ছা, যারা এতক্ষণ ক্লাসে ছিলেন, এতগুলো যা কিছু শেখালাম, আশা করি সব কিছু ক্লিয়ার। সো এখন কিন্তু আমরা পজিটিভ ভার্বের মূল জায়গাতে প্রবেশ করছি, এবং এইটা হচ্ছে লেট, মেক, লিভ। এই তিনটার একটা স্পেসিফিক ব্যবহার আছে। লেট, মেক, লিভ, হেল্প এইগুলোর স্পেসিফিক ব্যবহারটা আমরা এখন একটু শিখব। ওকে, এখন শিখব হচ্ছে লেট, মেক, লিভ, হেল্প এগুলোর ব্যবহার। মোহাম্মদ হারুন বলছেন যে 4 নম্বর কোশ্চেন এ হবে না, 4-এর আনসার হবে সি। সি হবে কজ, মানে অন্য কাউকে কোনো কিছুর কারণ দেখানো। আচ্ছা, এখন দেখব লেট, মেক, লিভ, হেল্প এই 4টা পজিটিভ ভার্বের স্পেশাল ইউজেস। লেট, মেক, লিভ, হেল্প এই 4টার স্পেশাল ইউজেস দেখব। চলুন দেখে আসি। এখানে দেখেন লেট, মেক, লিভ, হেল্প এই 4টা শব্দ পৃথিবীর অনেক ভার্ব আছে যাদের পজিটিভ রূপ নাই, তো তাদেরকে পজিটিভ ভার্ব তৈরি করার জন্য এরা হেল্প করবে। তো সেক্ষেত্রে এখানে আমরা কয়েকটা স্ট্রাকচার লক্ষ্য করব। স্ট্রাকচারগুলো একটু গুরুত্বপূর্ণ, আমরা একটু প্রত্যেকটা স্ট্রাকচার একটা একটা করে বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখেন, বলছি লেট, মেক, লিভ এই 4টা শব্দ, 3টা শব্দকে আলাদা করেছি, আরেকটা ছিল হেল্প, সেটাকে আলাদা শিখব। সো প্রথমে 1 নম্বর গঠনটা একটু যদি লক্ষ্য করি, 1 নম্বর গঠন অনুসারে সাবজেক্ট লেট, মেক, লিভ, এরপরে এই 3টা শব্দ যে কোনো টেন্সেই থাক, যে কোনো টেন্স বলতে লেটের 3টা রূপ একই রকম, V1, V2, V3 একই রকম। মেকের 3টা রূপ হচ্ছে মেড, মেড, যে রূপেই আসুক। লিভের 3টা রূপ হচ্ছে লিভ থেকে লেফট, লেফট, যে টেন্সে আসুক এরপরে একটা অবজেক্ট থাকবে। এখন সেই অবজেক্টটা আবার ব্যক্তি হোক আর বস্তু হোক তাতে কোনো কিছু আসে যায় না, জাস্ট আমরা এরপরে ব্যবহার করব V1। সো আমাদের পরীক্ষার হলে টার্গেট হচ্ছে এই V1 মানে ভার্বের বেস ফর্ম। সো এখানে অনেকগুলো রুলস একসাথে করা হয়েছে যে লেট, মেক, লিভ এরপরে যেই অবজেক্ট যাই থাক V1 বসবে। আমি যদি কথাটাকে মুখে বলি সেটা হচ্ছে এই লেট, মেক, লিভ এগুলোর পরে ব্যক্তি বস্তু যাই থাক এরপরে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম। তার মানে এই ভার্বগুলোর পর লেট, লেট, মেক, লিভ এইগুলোর পর একটা অবজেক্ট পাবো এবং অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম দেবো। এটাই হচ্ছে স্ট্রাকচার। ওকে, তাহলে বলছে আই লেট হিম, এই যে দেখেন আই লেট হিম গো দেয়ার, এটার বাংলা হচ্ছে আমি তাকে সেখানে যেতে দিলাম বা আমি তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলাম। অনুমতি আমি দিলাম ঠিক আছে, কিন্তু যাওয়ার কাজটা কে করলো? এই হিম অবজেক্ট করলো। ক্লিয়ার? সো এখানে এই লেট ভার্বটা এসে এই গো ভার্বকে পজিটিভ ভার্ব তৈরিতে সাহায্য করেছে। একইভাবে দ্য মাদার মেড হার বেবি, এই যে মেড হার বেবি টেক, এই যে দেখেন
মেক বা মেক থেকে আসছে মেড, মেডের পরে অবজেক্ট আছে, অবজেক্টটা কি ব্যক্তি। সো অবজেক্ট যাই থাক, ব্যক্তি হোক আর বস্তু, মেকের পরে তারপরে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম মানে টেক। এখানে আপনি টুক দিতে পারবেন না, টেকেন দিতে পারবেন না। তাহলে এটার বাংলা কি? দ্য মাদার মেড হার বেবি টেক দ্য মেডিসিন। মা তার শিশুকে কি করলো? মেডিসিন খাওয়ালো। সো এখানে দুইটা জিনিস একটু খেয়াল করবেন, আমরা কখন লেট ইউজ করব, কখন মেড ইউজ করব। মনে রাখবেন সেন্টেন্সে যদি সাধারণভাবে অনুরোধ অর্থে কোনো কাজ করানো হয় সেক্ষেত্রে লেট, আর বাধ্য করে কোনো কাজ করানো হলে সেক্ষেত্রে মেড। যেমন মা শিশুকে মেডিসিন বা ওষুধ খাইয়েছে, সো এই টেক মানে এখানে খাওয়া। সো ওষুধ খাইয়েছে, এটা কিন্তু জোর করে বা বাধ্য করে খাইয়েছে। আর এখানে আই লেট হিম গো দেয়ার, আমি তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলাম, এটা কিন্তু বাধ্য হয়ে অনুমতি দিয়েছি তা না, এটা হচ্ছে সিম্পলভাবে অনুমতি দেওয়া, নর্মাল সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা সেন্টেন্স এই লেট মেক লিভের ব্যবহার কমপ্লিট, একটা লাইনের মধ্যেই কমপ্লিট। এখন আসেন হেল্পের ব্যবহার। হেল্পের ক্ষেত্রে এখানেও একটা স্ট্রাকচারই যথেষ্ট। হেল্পটা যে টেন্সেই থাক না কেন তাতে কিচ্ছু আসে যায় না। এরপরেও অবজেক্ট ব্যক্তিও থাকতে পারে, বস্তুও থাকতে পারে, তাতেও কিছু আসা যায় না। কিন্তু এখানে রুলসটা হচ্ছে, আমরা আগেরটা শুধু V1 আনসার করেছিলাম, এখানে V1 মানে ভার্বের বেস ফর্মও হতে পারে অথবা ইনফিনিটিভ রূপও হতে পারে, মানে বেইজও হতে পারে অথবা ইনফিনিটিভও হতে পারে, দুই রকমই হতে পারে এই হেল্পের ব্যবহার। তাহলে আমরা হেল্পের ক্ষেত্রে যেমন সাব্বির হেল্পস শিখা, এখানে কিন্তু হেল্প নিজে পজিটিভ ভার্ব না। আমরা অনেকেই হয়তো এরকমটা বলি হেল্প পজিটিভ ভার্ব, কিন্তু না, হেল্প পজিটিভ ভার্ব না। হেল্প হচ্ছে এইখানকার কমপ্লিট ভার্বটাকে পজিটিভ তৈরিতে সাহায্য করছে, সে নিজে সরাসরি পজিটিভ না। কিভাবে? সাব্বির হেল্পস শিখা কমপ্লিট অথবা টু কমপ্লিট দ্য নোট, দুইটাই সঠিক। সাব্বির কাকে সাহায্য করলো? শিখাকে সাহায্য করলো কি করতে? কমপ্লিট দ্য নোট অথবা টু কমপ্লিট দ্য নোট, দুইটাই সঠিক। সো মনে রাখতে হবে হেল্পের ক্ষেত্রে এর পাশে সাধারণত ব্যক্তি থাকে। সো আমরা বলছি ব্যক্তি বস্তু যাই থাক, টেনশনের কোনো কারণ নাই। হেল্পের পরে ব্যক্তি, তারপরে ইনফিনিটিভ অথবা V1 অথবা 2+V1, মানে দুইটাই হতে পারে। ব্যাস, তার মানে আমরা লেট, মেক, লিভ আর হচ্ছে হেল্প, এই চারটা পজিটিভ ভার্ব তৈরিতে সহায়ক ভার্ব সম্পর্কে জানলাম। এখন আমরা এখান থেকে এক নজরে সলভ করব। এই 5টা উদাহরণ দেখি আপনারা কে বলতে পারেন, দ্রুত ঝটপট বলতে হবে। 5টা উদাহরণ অবলিক দেওয়া আছে, 5টা উদাহরণই অবলিক দেওয়া আছে। ওকে, 1 নম্বর বলছে লেট হিম চুজ অথবা চুজ হোয়াট হি লাইকস। লেট হিম চুজ অথবা চুজ হোয়াট হি লাইকস, সে যা পছন্দ করে তাকে তা পছন্দ করতে দাও বা তাকে সেটা নিতে দাও। তো 1 নম্বর কি হবে? 1 নম্বর হবে এই যে লেটের পরে ব্যক্তি আছে, যাই থাক সোজা কথা, লেটের পরে আমরা নিব কি? ভার্বের বেস ফর্ম। উত্তর হচ্ছে চুজ, রাইট। অ্যান ইরিটেশনস ইন হিজ থ্রট মেড হিম কফ অথবা টু কফ। এই যে দেখেন মেক, মেক যে টেন্সে আসুক কোনো সমস্যা নাই, টেন্স যেটাই থাক। সো মেকের পরে অবজেক্ট, তারপরে ব্যবহার করতে হবে ভার্বের বেস ফর্ম মানে কফ। হি মেড হিম, আবারও মেক থেকে আসছে মেক, মেড, অবজেক্ট V1 লাগবে। ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন, ড্রাইভ, দ্রুত উত্তর দিতে পারবো আমরা এখন। হি ডিড নট লেট, এই যে লেট আছে, তাহলে V1 বসে এমন ভার্ব 3টা মাথায় রাখবেন, লেট, মেক, লিভ, লেট, মেক, লিভ। সো এখানে কি হবে? লেটের পরে শূন্যস্থান দেওয়া আছে, ঠিক আছে, শূন্যস্থানের জন্য অপশন 2টা। লেট আস অবজেক্ট দেওয়া আছে, এই অপশনটাতেও লেট আস আছে। এখন এরপরে আসের পরে আছে গো, এখানে আসের পরে আছে টু গো। সো আমরা কোনটা নিব? লেটের পরে অবজেক্ট যেটাই থাক আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম, মানে এই অপশনটা সঠিক উত্তর। নেক্সট, হি মেড মি লাভিং অথবা লাভ। হ্যাঁ, আমিরুল ইসলাম উত্তর করেছেন, মোহাম্মদ হারুন, যারা আছেন সবাই আনসার করেন। হি মেড মি লাভিং অথবা লাভ, কোনটা হবে? এই যে আবারও দেখেন মেড আছে, রাইট, মেডের পরে অবজেক্ট আছে, যাই থাক ব্যক্তি বস্তু, এরপরে ভার্বের বেস ফর্ম, উত্তরটা হবে লাভ, উত্তরটা হবে লাভ। ওকে, এই যে তাহলে আমরা লেট, মেক, লিভ আর হচ্ছে হেল্প, এইগুলোর ব্যবহার শিখে নিলাম। এখন এখান থেকে কিছু প্র্যাকটিস দেখব, এই প্র্যাকটিস সেকশনটা আপনাদের জন্য উন্মুক্ত। আমরা 5, 6, 10টা প্র্যাকটিস দেখলেই আমাদের হয়ে যাবে। বলছে দ্য এক্সামিনার মেড আস ড্যাশ আওয়ার আইডেন্টিফিকেশন ইন অর্ডার টু বি অ্যাডমিটেড টু দ্য টেস্ট সেন্টার, টু দ্য টেস্ট সেন্টার। আচ্ছা, একেবারে এখন খুব দ্রুত উত্তর করতে পারবো, শুধু সিস্টেমটা মাথার মধ্যে ঢুকলেই হচ্ছে।
তো এখানে কি বলছে, দ্য এক্সামিনার মেড আস, এই যে মেড, মেকের পরে আসছে মেড, মেড আস, তারপর একটা ভার্ব হবে শো। তার মানে কি পরীক্ষক আমাদের দ্বারা আমাদেরকে শো করাতে বাধ্য করেছেন কি, আইডেন্টিফিকেশন মানে আইডি কার্ড, ইন অর্ডার টু অ্যাডমিটেড দ্য টেস্ট সেন্টার, মানে টেস্ট সেন্টারে প্রবেশের আগে এক্সামিনার আমাদেরকে আইডেন্টি কার্ড প্রদর্শন করাতে বাধ্য করেছেন। তার মানে আমরা প্রদর্শন করেছি, অবশ্যই প্রদর্শন করেছি, এই যে শো মানে অন্য কাউকে দেখানো, ঠিক আছে। আচ্ছা নেক্সট, 1 নাম্বার গেল। 2 নাম্বার আমরা কয়েকটা সলভ করি, এখান থেকে এই রুলসটাকে চেঞ্জ করতে পারবো। বলছে দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস, দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস ড্যাশ ফর 5 মিনিটস। আচ্ছা এখানে এই যে লেট আছে, লেট আবারও লেট, লেটের পর অবজেক্ট যাই থাক, ব্যক্তি বা বস্তু, কোনো সমস্যা নাই, ভার্বের বেস ফর্ম। আওয়ার বস মেক্স আস, এই যে মেক আছে, মেক, কোনো সমস্যা নাই, মেকের পরে ব্যক্তি বস্তু যাই থাক, ভার্বের বেস ফর্ম ওয়ার্ক, ওয়ার্ক হবে উত্তর। নেক্সট 4 নাম্বারটা বলছে দ্য মাদার মেড হার বেবি, মাদার মেড হার বেবি, আবারও মেড, এটা অলরেডি আমরা করেছি, উত্তর হবে টেক, উত্তর হবে টেক। নেক্সট 5, 6 বলি, 5 এবং 6। 5 নম্বর বলছে দ্য টিচার মেড দ্য চিলড্রেন, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক, দ্য টিচার মেড দ্য চিলড্রেন ড্যাশ দ্য বুক। এইখানে দেখেন এই যে আবারও এখানে কি আছে, মেড, মেকের পরে ব্যক্তি, তাই থাক, কোনো সমস্যা নেই, অবজেক্ট দিছে তারপরে শূন্যস্থান দিছে। সো এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন, এই যে ভার্বের যখন নানান রূপগুলো দিচ্ছে, একটা দিছে আইএনজি, একটা V1, একটা এস, একটা ইনফিনিটিভ, তখন বুঝতে হবে যে এই ভার্বটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। আর এইটাই হচ্ছে আপনাকে নিয়মটা তখন জানতে হবে যে মেকের পরে অবজেক্ট তারপরে শূন্যস্থান, এর মানে হলো V1। সো এখানে উত্তরটা কি হবে, রিড। 6 নাম্বার মাদার মেড দ্য চাইল্ড, মেডের পরে দ্য চাইল্ড আছে, ওকে ভালো কথা। এখন আমাকে একইভাবে V1, উত্তর হবে ইট। V1 মানে ভার্বের বেস ফর্ম, এগুলো তো আপনারা চিনেন, রাইট। নেক্সট বাসার সঠিক উত্তর করেছেন 7, দ্রুত উত্তর করে ফেলবো। 7 নাম্বার প্রশ্ন বলছে মাই গ্রেটেস্ট ইফোর্ট অ্যান্ড এনথাসিয়াজম টু রিচ মাই গোল ইন লাইফ হেল্প মি ড্যাশ মাই জব। এটা কি করব, নার্গিস বলছেন রিড, আগেরটা। মাই গ্রেটেস্ট ইফোর্ট অ্যান্ড এনথাসিয়াজম টু রিচ মাই গোল ইন মাই লাইফ হেল্প, ওকে। হেল্পের পরে যাই থাক, দুটো উত্তর হতে পারে, একটা হলো 2 + V1 আর একটা হচ্ছে V1। সো অপশনে দুটোই সঠিক। তো দুইটা থাকলে আমরা প্রাধান্য দিব আগে হচ্ছে ইনফিনিটিভকে, আগে কাকে প্রাধান্য দিব বলেন, ইনফিনিটিভকে। নেক্সট 8 নাম্বার, এরকম প্রচুর উদাহরণ আছে। ডোন্ট লেট দোজ চিলড্রেন, এখানেও কি হবে, ইট এ লট অফ ক্যান্ডি, মানে হচ্ছে বলছে ওই ধরনের শিশুকে অনেক বেশি ক্যান্ডি খেতে দিও না, এটা উত্তর হবে ইট। প্রচুর প্রশ্ন আসে, আসলে এগুলো আপনারা পারবেন, একটাও না পারার মতো প্রশ্ন না। এটা দেখেন 15তম বিশেষে আসা একটা প্রশ্ন, বলছে দ্য স্পিকার মানে কি বক্তা, ফেল টু মেক, ব্যর্থ হয়েছে কি করতে, দ্য অডিয়েন্স লিসেন টু হিম প্যাশেন্সলি, মানে তাকে বা তার দিকে মনোযোগ আকর্ষণ করাতে ব্যর্থ হয়েছে স্পিকার। সো এটা কিন্তু মেক দিয়ে ব্যবহার করছে, মেকের পরে অবজেক্ট যাই থাক V1, V1 মানে লিসেন, V1 মানে লিসেন। 7 আরেকবার দেখতে চেয়েছেন, মাই গ্রেটেস্ট ইফোর্ট অ্যান্ড এনথাসিয়াজম মানে হচ্ছে আমার মহৎ চেষ্টা বা প্রচেষ্টা, উদ্যম, টু রিচ মাই গোল, আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য, ইন মাই লাইফ আমার জীবনে, হেল্প মি আমাকে সাহায্য করেছে, ড্যাশ মাই জব মানে কি আমার চাকরিটা পেতে। তো এখানে আপনারা ব্যবহার করবেন হচ্ছে টু গেট, টু গেট না থাকলে শুধু গেটে উত্তর হতে পারে, এটা বলছিলাম মিস্টার বাসার, ঠিক আছে। সাইমুন নাহার যুক্ত আছেন। এরপর আসেন, এটা আমরা দেখলাম একইভাবে এই যে হেল্প, হেল্পের ক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রাধান্য দিব হচ্ছে V1 অথবা 2 + V1। আবারও হেল্প, হেল্প হেল্প দিয়ে প্রশ্ন আসছে এখানে। সো এখানে বলছে হেল্প হার, তাকে সাহায্য করেছিল, ফাইন্ড অথবা টু ফাইন্ড, দুটোই সঠিক, দুটোই সঠিক। নেক্সট, সো এরকম প্রচুর পজিটিভ ভার্বের ব্যবহার আছে, আমি কত দেখাবো, প্রচুর উদাহরণ আছে। এই উদাহরণটা দেখি, এ লট অফ মানি ইন দ্য পকেট মেক্স ওয়ান ড্যাশ হ্যাপি, মানে প্রচুর পরিমাণে টাকা, প্রচুর পরিমাণে টাকা একজনকে কি করে, হ্যাপি করে, প্রচুর পরিমাণে টাকা একজনকে হ্যাপি করে, তাই না। আচ্ছা,
সো এটা 12 নাম্বারটা উত্তর হবে কি, এই যে মেক আছে, মেকের পরে ব্যক্তি আছে ওয়ান, কোনো সমস্যা নাই, ব্যক্তি বা বস্তু কোনো সমস্যা নাই, শুধু ভার্ব কটা মনে রাখলেই হবে। লেট, মেক, লিভ, এই তিনটা ভার্বের পরে বেস ফ্রম, উত্তরটা হবে ফিল। বেস ফ্রম মানে V1, সেটার সাথে এস যোগ করার কোনো সুযোগ নাই, উত্তর হচ্ছে 4 নাম্বার, 4। ওকে, সো এই যে হচ্ছে আমরা এই নিয়মে আরও প্রচুর উদাহরণ কিন্তু আমরা দেখতে পাবো। লেট, মেক, লিভ, হেল্প, এইগুলো প্রচুর উদাহরণ আছে, আপনারা বিগত সালে এগুলো নিজেরা পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো এক্সপার্ট ইংলিশ বইতে পর্যাপ্ত সংখ্যক দেওয়া আছে, প্রচুর উদাহরণ বিগত আসে। আমি শুধু গুরুত্ব বোঝানোর জন্য এই উদাহরণগুলো এখানে রেখেছি, আপনারা বুঝেন যে আজকে যে পার্টটা পড়ালাম এইখান থেকে, এই যে দেখেন প্রাথমিকে প্রশ্ন আসছে, হ্যাঁ প্রাইমারিতে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রচুর প্রশ্ন। সো এই সব মিলিয়ে আপনাদের সাথে যে রুলসটা আলোচনা করলাম, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে এটাকে অবশ্যই রেগুলার প্র্যাকটিস করতে হবে। ওকে, এবং শেষ রুলস, এখন দেখব আমরা পজিটিভ ভার্ব হ্যাভ এবং গেটের ব্যবহার। হ্যাভ এবং গেটের ব্যবহার আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি পজিটিভ ভার্ব হিসাবে লেট, মেক, লিভ, হেল্প, আর এখন দেখব দুইটা হ্যাভ এবং গেটের ব্যবহার। তো পজিটিভ ভার্ব হিসাবে হ্যাভ এবং গেটের ব্যবহার চলুন দেখে নিই। ওকে, এখান থেকে জাস্ট একটা পৃষ্ঠা থেকে আমরা সবগুলো রুলস কভার করার চেষ্টা করব, ঠিক আছে। আব্দুল্লাহ আল বাশার বলছেন যে এই রুলসটা পুরোই মুখস্থ রাখতে হবে, একদম ইজি, বারবার মুখস্থ রাখার চেষ্টা করতে হবে আর কি। আচ্ছা, ভিতরের গল্প আছে রুলসটা সম্পর্কে, কিন্তু ওই ডিটেলসটা আপনাদেরকে না বুঝলেও হবে আপাতত। আচ্ছা, এখানে আমরা তিনটা প্যাটার্ন দেখছি, 1, 2, 3। সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড, গেট, গট, গটেন। সো সোজা কথা হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ অথবা গেট, এই দুইটা যদি থাকে, এরপরে বস্তুবাচক অবজেক্ট থাকলে ভার্বের 3 নাম্বার, যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তো এখন আমরা ইউজ অফ হ্যাভ গেট। সো সাবজেক্ট প্লাস হ্যাভ গেট, বস্তু ভিত্তি, আপনারা এইটুকু মনে রাখতে পারেন সংক্ষেপে যদি বলি, হ্যাভ গেট প্লাস বস্তু প্লাস ভিথিরি, সংক্ষেপে মনে রাখার জন্য। দেখেন বস্তু কি নিজে কাজ করতে পারে না, এই জন্য ভিথিরি দেব, এটা জাস্ট হ্যাভ গেটের ক্ষেত্রে এই কথাটা মাথায় নেবেন। এখন তার মানে বস্তুর বিষয়টা ছেড়ে গেল, এখন ব্যক্তির বিষয় আসেন। হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা নেব হচ্ছে ভার্বের বেস ফর্ম, আর গেটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা নেব হলো ইনফিনিটিভ ফর্ম। ব্যাস, এই তিনটা প্যাটার্ন এখানে কিন্তু খেয়াল করেন, হ্যাভ গেটের বেলায় বস্তু থাকলে V3 প্যাটার্ন, হ্যাভের বেলায় ব্যক্তি থাকলে V1 প্যাটার্ন, গেটের বেলায় ব্যক্তি থাকলে 2 + V1 প্যাটার্ন। তার মানে ব্যক্তির ক্ষেত্রে দুইটা রুলস প্রযোজ্য, ব্যক্তিবাচক অবজেক্টটা যখন থাকবে, আর বস্তুর ক্ষেত্রে দুইটা ভার্বের বেলায় একই রুলস প্রযোজ্য, সেটা হলো বস্তুবাচক প্লাস V3। ক্লিয়ার? আচ্ছা, এই যে গেট লিখতে টি লাগে, সাবজেক্টের পরে গেট টি লাগে, ঠিক একইভাবে এরপরে যদি ব্যক্তি থাকে তাহলে 2 + V1 লাগে। এটা মনে রাখতে পারেন, গেট ব্যক্তি ইনফিনিটিভ, এইভাবে আপনি যদি কয়েকবার একটু পড়েন আপনার জিনিসটা অটোমেটিক মাথায় থাকবে। গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, এইভাবে মনে রাখেন। ব্যাস, তাহলে এই তিনটা স্ট্রাকচার কয়েকটা উদাহরণ দেখলেই কমপ্লিট হবে। আই গট দ্য ওয়ার্ক, কি হবে? প্রথম উদাহরণটা বলেন, 1 নাম্বারটা আমরা বলি, 2 নাম্বারটা আপনারা বলেন, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 1, 2, 3, 4, 5। এখন দেখেন 1 নাম্বার, আই গট দ্য ওয়ার্ক, গেট থেকে আসছে গট, কোনো সমস্যা নাই, এটা পাস্ট টেন্স, গট, এরপরে দ্য ওয়ার্ক, এরপরে শূন্যস্থান। এখন এই গেটের পরে এটা কি কোনো প্রাণী বা ব্যক্তি, মানে এটা কি অ্যাক্টিভ ডুয়ার, মানে নিজে করতে পারে এরকম কোনো কিছু না, এটা হচ্ছে ডুয়ার না, এটা হচ্ছে অ্যাক্টিভ না, এটা প্যাসিভ মোড, অর্থাৎ এটা নিজে কোনো কাজ করতে পারে না, অর্থাৎ এটাকে আমরা বস্তু বা বিষয়বাচক বলতে পারি। তার মানে গেট বস্তু, উত্তরটা হবে V3, V3 মানে উত্তর হবে ডান। ডান, দ্রুত উত্তর করবেন আপনারা যদি এই উপরের স্ট্রাকচারটাকে মাথায় নিতে চান। আই হ্যাভ এ ওয়ার্ক, আমার একটা কাজ আছে, খুব ভালো কথা, কিন্তু এখানে দেখেন হ্যাভের পরে এটা কি কোনো একটা বিষয়কে বোঝাচ্ছে, অতএব হ্যাভ বা গেট যেটাই থাক, এরপরে বস্তু প্লাস V3, উত্তর হবে কমপ্লিটেড। 3 নাম্বার, আনিস হ্যাড শহীদ, হ্যাড যেই টেন্সেই থাক, টেন্স কোনো ম্যাটার না, আমরা বলছিলাম হ্যাভও থাকতে পারে, হ্যাজও থাকতে পারে, হ্যাডও থাকতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাড এরপরে শহীদ,
সো এই যে দেখেন হ্যাভের পরে আছে ব্যক্তি, V1 হ্যাভ ব্যক্তি, V1 হ্যাভ ব্যক্তি। আচ্ছা দেখেন তাহলে 2 নম্বর উদাহরণ বলছে যে আই হ্যাভ এ ওয়ার্ক কমপ্লিটেড অথবা টু কমপ্লিট, কোনটা হবে? এই যে হ্যাভের পরে এ ওয়ার্ক, এটা তো কোনো ব্যক্তি না বরং একটা বিষয়ের নাম। সো হ্যাভের পরে একটা বিষয়, মানে আমরা সেটাকে বস্তু ধরি, যে হ্যাভ বস্তু V3। এই যে রুলসটা কোথায়? এই যে হ্যাভ অথবা গেট যেটাই থাক, এরপরে বস্তু বা বিষয়বাচক অবজেক্ট থাকলে আমরা ব্যবহার করব V3। সো এখানে 2 নম্বরের অ্যান্সারটা হচ্ছে কমপ্লিটেড। ওকে। 3 নাম্বারটা আনিস হ্যাড শহীদ। দেখেন হ্যাডের পরে ব্যক্তি আছে। সো এইখানে আবার 2টা রূপ। তো হ্যাভ বা হ্যাড একই কথা, আমরা বলছি হ্যাভ থেকে যে কোনো টেন্সে আসতে পারে। সো হ্যাডের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আছে, এরপরে আমরা ব্যবহার করব V1। সেটা আমি বারবার মনে রাখতে বলছি, হ্যাভ ব্যক্তি V1 হ্যাভ ব্যক্তি V1 হ্যাভ ব্যক্তি V1। সো এইভাবে চেষ্টা করেন, তাহলে আনিস হ্যাড শহীদ, উত্তর হবে ক্লিন, V1 বা ভার্বের বেস ফর্ম। ওকে। এরপর 4 নম্বরটা জু অ্যানিমেলস হ্যাভ এ ডেন্টিস্ট ফিল অথবা ফিল্ড দেয়ার টিথ। দেখেন জু অ্যানিমেলস হ্যাভ, এই যে হ্যাভ পজিটিভ ভার্ব তৈরিতে সাহায্য করে। ডেন্টিস্ট এটা কি একটা ব্যক্তি? ডেন্টিস্ট মানে হচ্ছে দন্ত চিকিৎসক, ব্যক্তি বোঝায়। সো ডেন্টিস্ট। সো এই যে এরপরে ব্যক্তি আছে, তার মানে হ্যাভ ব্যক্তি, তারপরে আপনাকে ভার্বের কোন রূপ নিতে হবে? এই যে হ্যাভের পরে ব্যক্তি থাকলে আমরা ব্যবহার করব ভার্বের বেস ফর্ম, হ্যাভ ব্যক্তি V1 হ্যাভ ব্যক্তি V1। তো উত্তর হবে হচ্ছে ফিল। নেক্সট 5 নম্বর কি হবে? আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান, মানে আমি একজন ইলেকট্রিশিয়ানকে দিয়ে আমার ফ্যানটা মেরামত করালাম। প্যাসিভ সেন্স, মানে এখানে দেখেন রিপেয়ারের কাজটা কিন্তু আই করিনি, মানে আমি করে নাই, বরং সে ইলেকট্রিশিয়ান এই অবজেক্ট দিয়ে করাবে, এই জন্য এগুলো পজিটিভে রূপান্তর। আই গেট অ্যান ইলেকট্রিশিয়ান, গেট ব্যক্তি, গেটের পরে কি আছে? ব্যক্তি। এই যে দেখেন গেট ব্যক্তি, তো গেট ব্যক্তি কি হবে? ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ। আই গেট অ্যান ইলেকট্রিশিয়ান টু রিপেয়ার দ্য ফ্যান। এবার দেখেন এখন এই যে শব্দগুলো, এগুলো আমরা হচ্ছে রুলস কভার করলাম, কিন্তু এগুলো বাংলা মিনিংটা কিভাবে হয় সেইটা একটু দেখেন। বাংলা মিনিংটা কি হয়? রিপেয়ার্ড হবে না, কিন্তু গেটের পরে ব্যক্তি আছে, ইলেকট্রিশিয়ান বস্তু না, কিন্তু ইলেকট্রিশিয়ান তো মানুষকে বোঝাচ্ছে। সো ব্যক্তি মানে অ্যাক্টিভ, সে ডুয়ার, কাজ করতে পারে। এরপরে 2 + V1। এখন বাংলাটা কিভাবে দাঁড়ায়? আই গট দ্য ওয়ার্ক ডান, মানে এটা বাংলা হচ্ছে আমি কাজটি করিয়ে নিলাম, অন্য কারোর মাধ্যমে করালাম। ঠিক আছে। 2 নাম্বার আই হ্যাভ এ ওয়ার্ক কমপ্লিটেড, এটাও একই রকম, আমি কাজটি করিয়ে নিলাম বা আমি কাজটি সম্পূর্ণ করিয়েছি। এসি পাস, এটা হলো পারফেক্ট টেন্স নির্ধারণ হবে এর মাধ্যমে। আনিস হ্যাড শহীদ ক্লিন দ্য ফ্লোর, মানে আনিস শহীদকে দ্বারা ফ্লোরটি পরিষ্কার করিয়ে নিল। পরিষ্কার কিন্তু আনিস করে নাই, করিয়ে নিয়েছে কাকে দ্বারা? শহীদকে দ্বারা। হ্যাঁ, দিনে আমরা এরকম প্রচুর সেন্টেন্স ইউজ করি। জু অ্যানিমেলস হ্যাভ এ ডেন্টিস্ট ফিল দেয়ার টিথ, মানে কি এই জু অ্যানিমেলসদের কি থাকে? ডেন্টিস্ট থাকে তাদের দাঁত ফিল আপ করার জন্য। তার মানে এখানে কি জু অ্যানিমেলসরা কি নিজে তাদের দাঁত ফিল আপ করে, না কার দ্বারা করিয়ে নেয়? এই ডেন্টিস্ট দ্বারা করিয়ে নেয়। বোঝাতে পারছি? সো এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের রিটেনের ক্ষেত্রেও খুব প্রয়োজনীয় এবং প্রিলিমিনারিতেও প্রচুর সংখ্যক প্রশ্ন আসে। সো এখন আমরা কিছু প্র্যাকটিসে যেতে পারি। এই পর্যন্ত বুঝতে পারছেন তো সবাই? ওকে। 1 নম্বর প্রশ্ন, আই কুড নট মেন্ড দ্য কম্পিউটার মাইসেলফ। এখানে বলছে যে মেন্ট মানে সংশোধন করা বা ঠিক করা বা মেরামত করা। সো আমি এখানে বলছি কি আই কুডন্ট মেন্ট দ্য কম্পিউটার মাইসেলফ, আমি আমার কম্পিউটারটা নিজে ঠিক করতে পারতাম না। সো যেই কারণে আই ড্যাশ অ্যাট এ শপ। এবার দেখেন এটা আসছে 37তম বিসিএস একটা প্রশ্ন, আসন্ন বিসিএস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে। মোহাম্মদ হারুন, ঠিক আছে, আপনার স্ট্রাকচার এক্স্যাক্টলি ঠিক আছে। এখন দেখেন সো আই ড্যাশ অ্যাট এ শপ, এখন হ্যাড আছে, বস্তু আছে, এরপরে কি দিবেন? হ্যাভ বস্তু V3, মনে আছে? হ্যাভ অথবা গেটের পরে বস্তু থাকলে V3। ব্যক্তির বেলায় 2টা আলাদা রুল ছিল, কিন্তু বস্তুর বেলায় সবসময় V3, হ্যাভ গেটের ক্ষেত্রে। তো এখানে হ্যাড বস্তু ইট, এরপরে V3, উত্তরটা হবে 1 নম্বর। দ্রুত এখন আপনারা পারবেন, কয়েকটা প্র্যাকটিস করলে আমাদের রুলসটা শেষ হবে। The death line was nearby, so Mr. Jamila had her students dash their essays. এটা কি করব? So Mr. Jamila had her student, এই যে had এর পরে her students, her possessive, দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এখানে মূলত
অবজেক্টটাকে স্টুডেন্টস, পসেসিভ দেখে অবজেক্ট নির্ধারণ হবে না। অনেক সময় এখানে পসেসিভের পরে বস্তুবাচক নাউন থাকতে পারে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। মূলত হচ্ছে পসেসিভ তো না, নাউনটাকে অবজেক্টটাকে স্টুডেন্টস। তাহলে হ্যাভ ব্যক্তি, মনে পড়ে হ্যাভ ব্যক্তি কি ছিল? হ্যাভ ব্যক্তি V1, কয়েকবার মুখে মুখে উচ্চারণ করতে বলছি, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1, হ্যাভ ব্যক্তি V1। দেখবেন জিনিসটা অটো মাথায় থাকবে। উত্তরটা হচ্ছে এই সি নাম্বার, 2-এর সি। নেক্সট 3, পিক দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব। এখানে পজিটিভ ভার্ব দিয়ে একটা সেন্টেন্স পিক করতে বলেছে। হি ইজ ইটিং রাইস, হি ইজ ইটিং রাইস। সাদ্দাম বলেন কি হবে? হি ইজ ইটিং রাইস, এখানে কোনো পজিটিভ ভার্ব আছে? নাই। বলছে পজিটিভ ভার্ব আছে এমন একটা সেন্টেন্স আমাকে চয়েস করতে হবে। বলছে পজিটিভ ভার্ব আছে এমন একটা সেন্টেন্স। দ্য লেটার ইজ বিং রিটেন, আই শ্যাল গেট দ্য ওয়ার্ক ডান। এই যে গেট আছে, একটা অবজেক্ট আছে, তারপরে V3। এই ফরম্যাটটাকে বোঝাচ্ছে যে আপনার মাঝখানে যে অবজেক্টটা থাকে সেটাকে কাজ করানো হচ্ছে। তার মানে আই গেট দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নিয়েছিলাম তার দ্বারা। সো এটা হলো পজিটিভ স্টাইল আছে। সো 3-এর উত্তরটা সি নাম্বার। প্রশ্নটা কি করেছে বুঝতে পারছেন তো? বলছে পিক আউট দ্য সেন্টেন্স উইথ পজিটিভ ভার্ব, মানে কোন সেন্টেন্সটা পজিটিভ ভার্ব রিলেটেড সেন্টেন্সে পরিণত হয়ে আছে। অ্যান্সার সি। নেক্সট 4-5 বলেন, 4 এবং 5। 4-5, আই মাস্ট ইউ টু ক্লিন দিস ফ্লোর, মাই প্যারেন্টস গট মি ইনসাইড। আচ্ছা, প্রত্যেকটা অপশনে যখন আপনারা দেখছেন যে ভার্বের নানান রূপ তৈরি করা আছে, এর মানে হলো ভার্বের যখন নানান রূপ তৈরি করা আছে এর মিনিং হলো যে এই ভার্বের নানান রূপের মানে হলো এখানে কোনো একটা রুলস আছে, যে রুলসের আদলে এগুলো সলিউশন হবে। সো এখানে রুলসটা কি? রুলসটা হচ্ছে মেক, গেট, মেড, যাই বলেন, এখানে অবশ্যই কোনো একটা ইউজ করতে হবে এই পরের অপশনের দিকে তাকিয়ে। সো এখানে টু ক্লিন আছে, টু ক্লিন তার মানে কিভাবে ওখানে ইনফিনিটিভ বৈধ হবে সেই দিকে খেয়াল করতে হবে। এখন কিন্তু উল্টো সেন্সে প্রশ্নটা দেওয়া হয়েছে, 4 নম্বরটা একটু উল্টো সেন্সে, দেখি কারা পারেন। আচ্ছা, 5 নম্বর হচ্ছে গেটের পরে অবজেক্ট আছে, তারপরে শূন্যস্থান দিয়েছে। তার মানে এইটা দিয়েছে আমাদের এই সিচুয়েশনে, আর এইটা দিয়েছে উল্টো সিচুয়েশনে। হ্যাঁ, দুইটা কিন্তু দুই স্টাইলের কোশ্চেন। সো খেয়াল রাখেন, এখানে অ্যান্সারটা হবে হচ্ছে গেট। কেন? আমরা মনে করার চেষ্টা করি গেট ব্যক্তি ইনফিনিটিভ। দেখেন কার কার মনে আছে? গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ, গেট ব্যক্তি ইনফিনিটিভ। সো ইনফিনিটিভ এই যে দেওয়াই আছে, আর গেট সামনে নিয়ে নিলাম। আর আমরা বাকিগুলো শিখছিলাম যে মেকের পরে, মেডের পরে যাই থাক V1, হ্যাবের পরে ব্যক্তি থাকলে V1। সো এখানে তো V1 নাই, অতএব এই অপশনগুলো উত্তর হবে না। 5, মাই প্যারেন্ট গট মি, এই যে গেটের পরে ব্যক্তি। সো দেখেন মনে আছে কিনা, গেট ব্যক্তি কি বসে? গেট লিখতে টি লাগে লাস্টে, আর ব্যক্তি থাকলে টি দিয়ে শুরু, মানে 2 + V1। উত্তর হবে 2 স্টেপ। এই তো দেখেন, প্র্যাকটিস করতে হবে। এখানে প্রচুর প্রশ্ন আছে প্র্যাকটিসের জন্য, আমার এখানে অনেক আছে। দেখেন প্র্যাকটিস করতে হবে। এখান থেকে আবার একটা ট্রান্সলেশনও আসছে, দেখি এটা কি হবে অ্যান্সার, কে বলতে পারেন? 6 নম্বর, আমি কাজটি করিয়েছি। 6 নম্বরটা, আমি কাজটি করিয়েছি। কোশ্চেন নাম্বার 6, আমি কাজটি করিয়েছি, এটার ট্রান্সলেশন কি হবে? প্রথম দেখাতে অনেকে এটাকে ভুল করে ফেলতে পারেন। আমি কাজটি করিয়েছি, এটার অনুবাদ কি? নিজে করিনি, কিন্তু অন্যকে দিয়ে করেছি। তো কেউ যদি মনে করে যে আমি কাজটি করি আসি, এরকম ভুল পড়ে, তাহলে কিন্তু সে উত্তর করবে হচ্ছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। কিন্তু আসলে এটা উত্তর না, উত্তরটা হবে আই গট দ্য ওয়ার্ক ডান, মানে আমি কাজটা করিয়েছি, মানে হলো অন্যকে দিয়ে করিয়ে নিয়েছি। সো ট্রান্সলেশনের ক্ষেত্রেও কিন্তু এই পজিটিভ ভার্বের প্রয়োগটা খুবই প্রয়োজনীয়। সো আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, প্রয়োজনে বারবার দেখবেন, পরীক্ষার আগে আবার দেখবেন। এইটা এরকম একটা প্রশ্ন কিন্তু আমাদের আগেও ছিল, সেটা হলো পয়েন্ট আউট দ্য কারেক্ট ওয়ান। এখানে কোনটা সঠিক সেটা বের করতে হবে। সঠিক, হি গট দ্য ওয়ার্ক ডান। ওকে, গেট বস্তু বিধি হতেই পারে, কোনো সমস্যা নাই। গেট বস্তু ইনফিনিটিভ হবে না, গেট বস্তু আইএনজি হবে না, গেট বস্তু বাই ডান হবে না। সো এখানে 7-এর উত্তর 1 নম্বর। নেক্সট, বুঝছে তো 7 নম্বর বলছে কোন সেন্টেন্সে পজিটিভ ভার্বের রাইট ইউজেস করা আছে। সো উত্তরটা হচ্ছে 7-এর 1। ওকে, নেক্সট, এই যে দেখেন, এটা যে কত জায়গাতে আসা একটা প্রশ্ন, প্রচুর আসছে, আস্তে আস্তে এটা মনে করেন যে আর বাকি নাই, কোথায় আসবে সেরকম জায়গা খোঁজা হচ্ছে। 8 নম্বর প্রশ্নটা, 8 সব অনেক জায়গায় আসে, অনেক। বলছে ইট কস্ট অ্যাবাউট $60 টু হ্যাভ, হ্যাভের পরে আছে কি? বস্তু, এ তুত,
মানে এটার খরচ প্রায় $6 টু হ্যাভ $60 $60 টু হ্যাভ এ টুথ একটা দাঁত নেস। এখন দেখেন দাঁত, এই যে হ্যাভ ভার্বের পরে একটা অবজেক্ট আছে তারপরে শূন্যস্থান দিয়েছে। সো অপশনগুলোতে দেখে তাকিয়ে বুঝতেছি যে অপশন এক একটা এক এক রকম, তার মানে হলো এখানে কজেটিভের একটা ব্যবহার আছে। সো এটা অ্যান্সার হবে ফিল্ড। কিভাবে? এই যে হ্যাভের পরে বস্তু প্লাস ভিতরি, হ্যাভ বস্তু ভিতরি, হ্যাভ বস্তু ভিতরি, মানে হ্যাভ গেটের পরে বস্তু থাকলে ভিতরি বসে। ওকে, আসেন নেক্সট 9 নম্বর প্রশ্ন। এটা অলরেডি আমরা করেছি, তারপর আরেকবার দেখেন, সংক্ষেপে দেখাই যে আই উইল গেট অ্যান ইলেকট্রিশিয়ান। গেটের পরে কি আছে? ইলেকট্রিশিয়ান ব্যক্তি, তারপরে কি হবে? গেট ব্যক্তি ইনফিনিটিভ। বারবার বলতেছি একটা কথা, যতবার শুনলেন এতবার তো এমনি মনে থাকার কথা। গেট ব্যক্তি ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হলো মেন্ট, টু মেন্ট। আই গেট অ্যান ইলেকট্রিশিয়ান টু মেন্ট দ্য হিটিং, মানে হিটারটি ঠিক করার জন্য আমি একজন ইলেকট্রিশিয়ানের সাহায্য নিয়েছিলাম, বা একজন ইলেকট্রিশিয়ান দ্বারা ঠিক করাবো, উইল আছে তাই না, আমি ইলেকট্রিশিয়ান দ্বারা এই হিটারটি ঠিক করাবো। ওকে নেক্সট। হ্যাঁ, সবই পারবেন, আর দরকার নাই, এরকম আরও প্রচুর উদাহরণ আছে। এই উদাহরণগুলো আপনারা নিজেরা একটু বই চেক করবেন, আর উদাহরণ করাতে হবে না, আমি মনে করি এগুলো আপনাদের জন্য যথেষ্ট। ঠিক আছে, সো এখানে একটা সুন্দর উদাহরণ আছে। এই উদাহরণটা এই যে কই গেল, এগুলো আপনারা পারবেন, সমস্যা নেই। সো এই ছিল হচ্ছে আজকে আপনাদের সাথে পজিটিভ ভাব সংক্রান্ত আলোচনা। প্রচুর উদাহরণ ছিল, প্রচুর উদাহরণ আছে, আবার দেখেন, এত সলভ করাতে পারবো না। সবই একই জিনিস, আমার মনে হয় না আপনাদের কোনোটা আটকাবে, সব একই জিনিস, সব 30, 31, 32, 33, 34 ইত্যাদি। সো এই ছিল হচ্ছে আজকের পজিটিভ ভাব সংক্রান্ত বিস্তারিত আলোচনা। সো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ক্লাসগুলো শেয়ার করে রেখে দিতে হবে, আর অন্যদেরকেও আমাদের সাথে একত্রতা আসার জন্য সুযোগ করে দিতে হবে। ঠিক আছে।